হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজ 1 ফেব্রুয়ারি 2021। আজ থেকে এই চ্যানেলে দ্য হিন্দু ডেলি নিউজ পেপার অ্যানালিসিস প্রত্যেক দিন আসবে। তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে এবং তোমরা চাও প্রত্যেক দিন অ্যানালিসিস করা হোক দ্য হিন্দু নিউজ পেপার, তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই কমেন্ট করবে এবং সম্পূর্ণ যে আলোচনা সেটা কিন্তু বাংলাতেই হবে এবং কমপ্লিটলি ইউপিএসসি পার্সপেক্টিভে। তো প্রথমে এখানে যে হেডলাইনটা রয়েছে, টক্স অনলি আফটার সেন্টার ক্রিয়েটস কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার ফার্মার্স। তো আমরা জানি 26শে জানুয়ারি 2021 লালকেল্লাতে কী হয়েছিল, তো সেই সংক্রান্ত যে বিভিন্ন নিউজ সেটা এখানে দেওয়া রয়েছে। নিউজটা এখানে সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, কারণ ডে টু ডে আপডেট আমাদের এখানে প্রয়োজন হবে না। আমাদের কিন্তু এই যে ফার্ম বিল যেটা পাস হয়েছে রিসেন্টলি লোকসভাতে এবং রাজ্যসভাতে এবং যেটা অ্যাক্টে পরিণত হয়েছে, সেই সংক্রান্ত ডিটেলস আমাদের কিন্তু জানতে হবে প্রিলিমস এবং মেন্সের জন্য। তো সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু আমি আলোচনা করব। তো এখানে আমরা জানি 3টে বিল রয়েছে। এই যে ফার্ম বিল যেটাকে বলা হচ্ছে, একসাথে 3টে বিল পাস হয়েছে। সেই 3টে যে বিল সেই সম্পর্কে এখানে কিন্তু ডিটেলস আমি বলবো। প্রথম যেটা হচ্ছে কৃষকের উৎপাদন ও ব্যবসা বাণিজ্য প্রচার এবং সুবিধাদি বিল 2020। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে কৃষি বাজার সংক্রান্ত, এবং কি বলা হচ্ছে এখানে একটি বাস্তুতন্ত্র তৈরি হবে, একটা পরিবেশ তৈরি হবে যেখানে কৃষক ব্যবসায়ীরা রাজ্যের কৃষিপণ্য বাজার কমিটির আওতায় নিবন্ধীকৃত যে কৃষি মান্ডিগুলোর বাইরে খামারজাত পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা পাবেন। অর্থাৎ যে কৃষি মান্ডি রয়েছে তারা কিন্তু চাইলে তার বাইরেও পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন, তার স্বাধীনতা কিন্তু রয়েছে কৃষকদের। তারপর কি বলা হচ্ছে এই বিলটাতে, রাজ্যের ভিতরে ও বাইরে কৃষি উৎপাদনের বাণিজ্য বাধামুক্ত হবে। অর্থাৎ কৃষক যেটা উৎপাদন করলেন সেটা কিন্তু তিনি শুধুমাত্র তার রাজ্যেই বিক্রি করতে পারবেন এরকম নয়, তিনি কিন্তু সারা ভারতবর্ষের যে কোনো স্থানে গিয়ে তিনি এটা বিক্রি করতে পারেন, এটা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, বিপণন এবং পরিবহন ব্যয় কমবে, যার ফলে কৃষকরা তার উৎপাদিত পণ্যের আরও ভালো দাম পাবেন। অর্থাৎ ধরা যাক ওই যে কৃষি মান্ডিতে তাকে নিয়ে যেত, তো সেটা যদি তার ক্ষেত্রে অনেক দূরে অবস্থিত, তাহলে তাকে অনেক বেশি খরচ করে সেখানে নিয়ে যেতে হতো। এখানে কিন্তু তিনি স্বাধীনতা পাচ্ছেন, তো সেক্ষেত্রে তার ব্যয়বহুলতা সেটা কমবে, সেখানে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, কৃষকদের ই কমার্সের জন্য একটা সুবিধাজনক পরিকাঠামো সরবরাহ করা হবে। অর্থাৎ ই কমার্সের সমস্ত ব্যবস্থা করা হবে, এটা বলা হচ্ছে কি বিল নাম্বার 1, কৃষকের উৎপাদন ব্যবসা বাণিজ্য বিল 2020। আচ্ছা, বিরোধী দলগুলো এই বিলটা, এই যে পার্টিকুলার ফার্স্ট যে বিলটা রয়েছে এই সম্পর্কে কি কি আপত্তি তুলেছিলেন। এই ব্যবস্থার ফলে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহ বড় ক্ষতি হবে, কারণ কৃষকরা নিবন্ধিত মান্ডির বাইরে তাদের উৎপাদিত পণ্য বিক্রি শুরু করলে মান্ডি ফি পাবে না। ফলে কি হবে, ট্যাক্স এখানে কিন্তু গভর্নমেন্টের খাতায় কম আসবে। এছাড়া তারা প্রশ্ন চলছে, যদি সম্পূর্ণ কৃষি বাণিজ্য মান্ডির বাইরে চলে যায়, কৃষক এই পুরোটাই যদি বাইরে চলে যায়, সেক্ষেত্রে রাজ্যে নিযুক্ত কমিশন এজেন্টদের কী হবে? যারা কিনা কৃষি মান্ডি চালাচ্ছেন, সেখানে যারা এজেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? এক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, এটা বিরোধীরা বলছেন। আর কি বলছেন, সেই সঙ্গে এই বিলে শেষ পর্যন্ত এমপি ভিত্তিক অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম সমর্থিত মূল্যের ক্রয় ব্যবস্থার কিন্তু এখানে অবসান ঘটে যাচ্ছে, অর্থাৎ এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, এটা কিন্তু আর ইনডাইরেক্টলি বলতে পারি এটা কিন্তু অবসান হয়ে যাচ্ছে। এখানে এমএসপি সম্পর্কে ডিটেলস আলোচনা সম্ভব নয়, কারণ এই কৃষি বিলটা কিন্তু এখানে অনেক বেশি ডিটেলসে আমরা আলোচনা করব। সুতরাং এমএসপি নিয়ে পরবর্তী সময় অন্য কোনো পার্সপেক্টিভে সেখানে আলোচনা করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে সেখানে আলোচনা করা যাবে। তো এখানে বলা হচ্ছে যে এমএসপি কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। সরকারি কৃষি পণ্য বিক্রয়ের অনলাইন প্ল্যাটফর্মের মতো বৈদ্যুতিন বাণিজ্য সংস্থাগুলো কৃষি মান্ডির পরিকাঠামোই ব্যবহার করে। ব্যবসা বাণিজ্যের অভাবে যদি মান্ডিগুলো ধ্বংস হয়ে যায়, সেই প্ল্যাটফর্মগুলো ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তো মান্ডির ক্ষেত্রে, মান্ডিতে যদি আর কেউ না যান, ভবিষ্যতে যদি সেই মান্ডিগুলো বন্ধই হয়ে যায়, তার পরবর্তী সময়ে কি হবে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এরপর যেটা, সেটা হচ্ছে বিল নাম্বার 2, এটা কিন্তু এখন অ্যাক্ট হয়ে গেছে, এটাকে বিল বলা যায় না আর। কৃষকদের মূল্য আশ্বাস এবং খামার পরিষেবা চুক্তি, ক্ষমতায়ন এবং সুরক্ষা। খুব পরিষ্কার করে বুঝতে হবে বিষয়টা, হেডিং থেকে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। কৃষকদের মূল্য আশ্বাস এবং খামার পরিষেবার চুক্তি বিল 2020। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে চুক্তিভিত্তিক চাষ। এখানে কি বলা হচ্ছে, কৃষকরা ভবিষ্যতের কৃষিপণ্যে বিক্রির জন্য কৃষি বাণিজ্য সংস্থা, প্রক্রিয়াকারক সংস্থা, হোলসেলার, পাইকারি ব্যবসাদার, রপ্তানিকারক বা বড় মাপের খুচরো বিক্রেতাদের সাথে প্রাকসম্মত মূল্যে চুক্তি করতে পারবেন। অর্থাৎ যারা এই বাণিজ্য সংস্থা রয়েছেন বা যে কোনো কেউ যারা ব্যবসাদার, সমস্ত
এরা গিয়ে কৃষকের সাথে এরা একটা চুক্তি করছেন এবং সেটা কিন্তু কৃষি ফলনের আগেই সেই চুক্তিটা তিনি সেরে নিচ্ছেন যে কতটা দাম তিনি দেবেন। এটাকেই বলা হচ্ছে চুক্তিভিত্তিক চাষ। তারপরে কৃষক ফসল ফলাচ্ছেন এবং পূর্ব স্বীকৃত ওই দামে কিন্তু তিনি বিক্রি করছেন। এই বিষয়টাই বিলে বলা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ৫ হেক্টরের কম জমির মালিক প্রান্তিক ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন এবং ভারতের ক্ষেত্রে মোট ৮৬% হচ্ছে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। তো এখানে পার্সেন্টেজের আমাদের মনে রাখতে হবে এবং বিভিন্ন লেখার ক্ষেত্রে এটা কিন্তু আমরা ইউজ করতে পারি যে 86%ই হচ্ছেন প্রান্তিক কৃষক, যাদের কিনা অত্যন্ত কম পরিমাণ জমি যাদের রয়েছে। এতে করে অপ্রত্যাশিত বাজারের ঝুঁকি কৃষকদের কাঁধ থেকে তাদের স্পন্সরদের হাতে চলে যাবে। অর্থাৎ পূর্ব নির্ধারিত যেহেতু হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু যদি ফসল মার খায় বা কমে যায় কোনো কারণে ফসল, এখানে কিন্তু বা বাজার দাম সবচেয়ে বড় কথা যদি কমা বাড়া করে, সেক্ষেত্রে কৃষকরা কিন্তু তাদের কাছ থেকে সেই পরিমাণ টাকাই পাবেন, কারণ সেটা পূর্বে চুক্তি হয়ে রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষকরা আরও ভালো তথ্য পেতে সক্ষম হবেন। বিপণনের ব্যয় কমিয়ে কৃষকদের আয় বাড়বে। মধ্যস্থতাকারীদের কৃষকের সরাসরি বিপণনে জড়িত থেকে সম্পূর্ণ দাম নিজেরাই পেতে পারবেন। প্রতিকারের সময়সীমা বেঁধে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির কার্যকরী প্রক্রিয়া তৈরি হবে। বিরোধ নিষ্পত্তির একটা প্রক্রিয়া এখানে থেকে যাচ্ছে, কারণ বিরোধ এখানে কিন্তু হতে পারে। যেহেতু পূর্ব নির্ধারিত দাম পরবর্তী সময় যদি কোনো সমস্যা হয় বা চুক্তি না আসে, তাহলে কিন্তু একটা সমস্যা এখানে আসবে। কৃষকদের আয় বাড়বে এটা বলা হচ্ছে, এটা কিন্তু বিলে বলা হচ্ছে। এখানে বিরোধী দলগুলো কি আপত্তি তুলছে বা এটা সমালোচনা হিসেবে বলা যেতে পারে যে চুক্তি চাষের ব্যবস্থাপনা কৃষকদের ক্ষতি হবে, কারণ চুক্তি অন্য পক্ষের মতো দরাদরি করার বিষয়টি নিয়ে তারা দক্ষ নন। প্রয়োজনটা কিন্তু আদায় হবে, আদায় করতে পারবেন। অর্থাৎ যারা কিনা ব্যবসাদার, তারা কিন্তু কৃষকদের থেকে এই ব্যবসার বিষয়টা তারা অনেক ভালো বোঝেন এবং তারা কিন্তু দরাদরি করার সময় একটা অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষ যদি হন কৃষক, সেক্ষেত্রে তার সাথে কিন্তু এমন একটা চুক্তিতে তিনি আবদ্ধ হলেন যেক্ষেত্রে কৃষকের কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু তিনি এই বিষয়টাতে পোক্ত নন। একটা কৃষক কিন্তু এই ব্যবস্থার সাথে কখনোই পোক্ত ছিলেন না। তো এক্ষেত্রে ব্যবসাদারই কিন্তু একটা বিরাট বড় ফাঁকি দেওয়ার জায়গা থেকে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। টুকরো টুকরো করে বহু সংখ্যক ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সাথে চুক্তি করতে সমস্ত স্পন্সররা পছন্দ করবেন না। অর্থাৎ পার্টিকুলার তাদের সাথে গিয়ে একটা ধরা যাক বড় সংস্থা, তারা কিনা প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে গিয়ে তার কাছে গিয়ে সাথে সাথে আলাদা করে চুক্তি করবেন, এটা কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। বড় বেসরকারি সংস্থাগুলোই হোক কিংবা রপ্তানিকারক পাইকারি বা প্রক্রিয়ারা বিভিন্ন বিষয়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ছোট কৃষকদের তারা অবশ্যই বেশি সুবিধা পাবেন। বিরোধ নিষ্পত্তি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ধরে নেওয়া হচ্ছে সমস্যা হবে, কারণ যেহেতু পূর্ব নির্ধারিত চুক্তির বিষয়, চুক্তি যদি কোনো কারণে কেউ ভঙ্গ করে সেক্ষেত্রে সমস্যা আসবেই এবং সেক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির একটা জায়গা চলে আসবে। এইখানে একটা বড় ব্যবসাদার, তিনি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তিনি কৃষকদের থেকে কিন্তু এই বিরোধ নিষ্পত্তিতে তিনি যদি অসাধু উপায় অবলম্বন করে থাকেন, তাহলে কিন্তু তার এখানে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। তো খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা রয়েছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, নেক্সট, অত্যাবশ্যক পণ্য বিল ২০২০, অর্থাৎ ৩ নম্বর যে বিলটা, ৩ নম্বর এবং শেষ যে বিলটা, সেটা নিয়ে কি বলা হচ্ছে বিধান আইনে কি বলা রয়েছে এই বিলটাতে? পণ্য সম্পর্কিত অত্যাবশ্যকীয় যে পণ্যের তালিকা থেকে খাদ্যশস্য, ডাল, তৈলবীজ, পেঁয়াজ, আলু জাতীয় পণ্য সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে এই বিলে। যুদ্ধের মতো কোনো অস্বাভাবিক পরিস্থিতি বাদে এই জাতীয় পণ্যগুলি মজুতের সীমা আরোপ করা হবে না। খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটা বিষয়। অত্যাবশ্যক পণ্য কিন্তু মজুতদাররা অতিরিক্ত মজুত করতে পারেন না, যাতে বাজারে সবসময় সেটার যোগান থাকে। এবং অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে একটা সবচেয়ে অত্যাবশ্যকীয় জিনিসগুলোই বাদ দেওয়া হচ্ছে। খাদ্যশস্য বাদ দেওয়া হচ্ছে, ডাল বাদ দেওয়া হচ্ছে, তৈলবীজ, পেঁয়াজ, আলু, এইগুলো প্রত্যেকদিন নিত্য ব্যবহার্য জিনিস। এগুলো ছাড়া মানুষ কিন্তু থাকতে পারবে না, খেতে পারবে না। সাধারণ মানুষ এগুলো ছাড়া কখনোই বাঁচতে পারে না, যে কোনো মানুষ। তো অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং মজুতের সীমা আরোপ করা, যত ইচ্ছা মজুত করে রাখতে পারেন। তো এইখানে একটা বিরাট বড় সমস্যা চলে আসছে। বাজার নিয়ন্ত্রণের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যত বেশি মজুতদাররা এটা মজুত করতে পারবেন, তারা কিন্তু মজুত রাখতে পারবেন। তো সেক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বেসরকারি নিয়োগকারীদের ব্যবসায়িক কার্যক্রমে অতিরিক্ত নিয়ন্ত্রক হস্তক্ষেপের আশঙ্কা দূর করছে। বেসরকারি ক্ষেত্রেও বিনিয়োগ ব্যবসাকারীরা কৃষিক্ষেত্রে কিন্তু আকর্ষিত হবে, বিলে এরকম বলা রয়েছে। অতিরিক্ত নিয়ন্ত্রণ এখানে থাকছে না। বেসরকারি যে ব্যবসায়িক কার্যক্রম বিনিয়োগকারীদের, সেখানে হস্তক্ষেপ খুব একটা থাকছে না। তার ফলে তারা কৃষিক্ষেত্রে আকর্ষিত, অর্থাৎ কৃষির একটা বাণিজ্যিকরণের বিষয় আসছে। অর্থাৎ বিলে যে ভালো ভালো কথাগুলো বলা রয়েছে, যে ক্ষেত্রে কি হবে, বাণিজ্য বাড়বে এবং কৃষকদের আয় বাড়বে। এতে করে কোল্ড স্টোরেজের মতো কৃষি কাঠামো, খাদ্য সরবরাহ শৃঙ্খলকে আধুনিকীকরণের জন্য বিনিয়োগ আসবে। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে কৃষিতে ব্যবসাদাররা বিনিয়োগ করবেন, তার ফলে কৃষির উন্নতি হবে আখেরে, এটা বলতে চাওয়া হচ্ছে বিলে।
দামে স্থিতিশীলতা এনে কৃষক এবং গ্রাহক উভয়ই কিন্তু সহায়তা করা হচ্ছে। প্রতিযোগিতামূলক বাজারে পরিবেশ তৈরি করে কৃষি পণ্যের অপচয় বন্ধ করা হচ্ছে। বিরোধী দল কি আপত্তি করছে? অস্বাভাবিক পরিস্থিতি যে উদাহরণ সরকার দিচ্ছে সেরকম চরম পরিস্থিতি শব্দ কখনোই তৈরি হবে না। অর্থাৎ ওই মজুত করার কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই খুব একটা বাজারে কিন্তু বিরাট বড় সমস্যা তৈরি করবে। পণ্যের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং মজুতদারদের হাতে কিন্তু চলে আসবে পুরো বিষয়টা। বড় সংস্থার পণ্য মজুত করার স্বাধীনতা অর্জন করার অর্থ তারা কৃষকদের উপর শর্ত আরোপ করার সুবিধা পাবে। ফলে চাষিরা কৃষি পণ্যের কম মূল্য পেতে পারেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কৃষকদের উপর শর্ত আরোপ করছেন। কেন? কারণ তারা কিন্তু মজুত করে রেখেছেন। ধরা যাক একটা বড় সংস্থা তারা কিন্তু মজুত করে রাখছেন আগের বছরের উৎপাদনটা মজুত। তারা বাজারে ছাড়েননি। বাজারে ওর আগুন দাম, বাজারে তারা ছাড়েননি। তাদের কাছে প্রচুর মজুত হয়ে রয়েছে। তারা কৃষকদের কিন্তু কম দাম দেবেন। কেন? কারণ কৃষকরা উৎপাদন না করলেও তাদের কিছু এসে যায় না। তাদের কাছে প্রচুর মজুদ রয়েছে। তারা কিন্তু এটা অল্প, অল্প করে বাজারে ছাড়বেন এবং দাম আরও বেশি পাবেন। তো এইভাবে কিন্তু নানাভাবে শোষণ চলতে পারে সাধারণ মানুষের উপর তো বটেই এবং কৃষকদের উপর। এই বিধানে পেঁয়াজের রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের সাম্প্রতিক সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে সন্দেহে পরিবেশিত। অর্থাৎ পেঁয়াজ রপ্তানি করা হবে না বিদেশে, এরকম একটা বলা হয়েছে এখানে। কিন্তু সেটা রপ্তানি করা হবে কি না হবে সেটা কিন্তু একটা বাস্তব পরিস্থিতি। সেটা কিন্তু খতিয়ে দেখার বিষয় রয়েছে। সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আচ্ছা, বিভিন্ন এই যে বিরোধী দলগুলো আপত্তি এটা কিন্তু সমালোচনা হিসেবে ধরা যায়। স্পেসিফিক প্রত্যেকটা বিলের সমালোচনা। অ্যাজ এ হোল আমরা যদি বলতে চাই তাহলে আমরা এখানে কি বলব? তো এটা যখনই পাস হয় প্রথমে লোকসভা এবং পরে রাজ্যসভাতে ন্যূনতম সহায়ক মূল্য কিন্তু চালু থাকবে। অর্থাৎ এমএসপি যেটা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বিরোধীরা করছেন সেটা চালু থাকবে, এটা কিন্তু প্রধানমন্ত্রী বলছেন। তবুও দেশের কৃষক মহলে ৩টি বিল নানা রকম শঙ্কা বয়ে আনছে। সরকার বিষয়টি নিয়ে চাষিদের মন পেতে মরিয়া। বিরোধীরা ক্রমশ সরকারের বিরোধিতা করছে। তো বিভিন্ন রকম চারিদিকে বিরোধ হচ্ছে সেই সংক্রান্ত বলা বিষয়। মূল্য সংক্রান্ত বিষয়, মূল্য প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে চাষিরা সঠিক মূল্য পাবেন কিনা। এখানে এনএসএসের রিপোর্ট বলছে 2012-13 মধ্যে 10% কম চাষি ন্যূনতম সহায়ক মূল্য ফসল বিক্রি করতে পেরেছিলেন। দেশে মাত্র 6% চাষি নিজের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পান, বাকি 94% তা পাচ্ছেন না। আর এই নতুন বিল কৃষিপণ্য লেনদেন বাণিজ্য উন্নয়নের হাত ধরে 94% কৃষক প্রবলভাবে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তো এখানে কিন্তু একটা বড় অংশ রয়েছে পাঞ্জাব হরিয়ানা, যারা কিনা বর্তমানে দিল্লিতে এসে প্রোটেস্ট করছেন। তো এর মানে এই নয় যে তারাই শুধুমাত্র প্রোটেস্ট করছেন, সারা দেশে বিভিন্ন জায়গা থেকে প্রোটেস্ট করছেন, কিন্তু যেহেতু তাদের দিল্লিটা কাছে সেজন্য তারা কিন্তু এখানে আসতে পারছেন, এরকমই ধরে নেওয়া হয়। সংসদ এবং কৃষি বিল, কৃষি সংক্রান্ত বিল 3টি বিলই লোকসভায় পাশ হয়েছে। 3টি বিল হচ্ছে কৃষি পণ্য লেনদেন, অত্যাবশ্যক পণ্য আইন, দাম নিশ্চিতার্থে কৃষকদের সুরক্ষা ক্ষমতায়নযুক্ত। অর্থাৎ 3টি যে বিল আমরা দেখলাম সেই 3টে। রাজ্যসভায় ধ্বনি ভোটে 2টি বিল পাশ হয়েছে। কৃষিপণ্য লেনদেন, বাণিজ্য উন্নয়ন, কৃষিপণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা ক্ষমতায়ন বিল 2টি পাশ করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ এখানে বলা রয়েছে কোন ধরনের কৃষি ব্যবস্থা এখানে আসবে। কৃষকরা মান্ডির বাইরে ফসল বিক্রি করতে পারবেন। যাকে ইচ্ছা তাকে ফসল বিক্রি করতে পারেন। অন্তঃরাজ্য ব্যবসার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। কিন্তু প্রান্তিক জাতিরা সরাসরি খুচরো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত পারেন তার চেষ্টা করছে এই বন্দোবস্ত। পাঞ্জাব হরিয়ানা গেরি সমস্যা রয়েছে। মান্ডি ট্যাঙ্ক চালু রয়েছে সরকারের নতুন বিলের হাত ধরে, সেই মান্ডি ট্যাঙ্ক প্রচুর লোকসান হবে আশঙ্কা করা হচ্ছে। কৃষক না চাইলে তিনি এখন থেকে মান্ডিতে ফসল বিক্রি নাও করতে পারেন, ফলে জোর করে মান্ডি ট্যাক্স দিতে হচ্ছে না কৃষকদের। এটা ট্যাক্স হবে, ট্যাক্স। ফলে ফসল বিক্রির ক্ষেত্রে কমিশন এজেন্টরা এর মধ্যে থাকতে পারছেন। যেটা প্রথমে বলা হয়েছে সেটাই এখানে বলা রয়েছে। সরকারের হাত সরে গেলে এক্ষেত্রে কী হতে পারে? কৃষকদের মাথার উপর থেকে সরকারি হাত সরে যাবে, যেহেতু ব্যবসায়ীরা এখানে মাঝখানে ঢুকে পড়ছেন, সেক্ষেত্রে এটাই বিষয়ে বলা হচ্ছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, উদ্বেগ কেন এখানে? ভারতের কৃষি বাজারে ব্যবসার আস্ফালন বেড়ে যাবে। ব্যবসায়ীরা ধীরে ধীরে পণ্যের মূল্যায়ন নির্ধারণ করবেন। কৃষকরা দাম চাইলে যোগ্য দাম পাবেন না বলে এখানে আশঙ্কা করা হচ্ছে। তো এখানে কনক্লুশন করা আছে এবং স্পেসিফিক কিন্তু প্রথমেই বিলগুলো নিয়ে বিলের সমালোচনা যেখানে রয়েছে সেটা কিন্তু সাথে সাথেই করা রয়েছে এবং অ্যাজ এ হোল বিভিন্ন বিষয় নিয়ে নিচে মূল্যায়নের ক্ষেত্রে কিছু আলোচনা করা হয়েছে। তো এই অংশটা কৃষি বিল নিয়ে এখানে কিন্তু ডিটেলস আলোচনা করলাম। এখানে কী সমস্যা রয়েছে, কী সুবিধা রয়েছে, বিলে কী সুবিধাগুলো বলা রয়েছে সেটাই সুবিধা, এবং কী কী সমস্যা সেখানে কিন্তু বলা রয়েছে। তো এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাব। তো এখানে সেন্টার লাইকলি টু পোস্টপোন সেন্সাস টু 2022। আমরা জানি প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, যেটাকে আমরা সেন্সাস বলে থাকি। লাস্ট হয়েছিল 2011-তে এবং 2021-এ কিন্তু হওয়ার কথা ছিল। তো যেহেতু 2020-তে করোনা পরিস্থিতির জন্য সেই অর্থে ডেটা সংগ্রহ করা যায়নি, তো বিভিন্ন রকম সমস্যা ছিল। এই জন্য এখানে কিন্তু 2022 পর্যন্ত এটাকে পোস্টপোন করে দেওয়ার কথা বলা হচ্ছে। তো আমরা এখানে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সেন্সাস সম্পর্কে কিছু স্ট্র্যাটেজিকে আমাদের এখানে মনে রাখতে হবে। সেটা কি, প্রথম যে জনগণনা হয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে সেটা কিন্তু পরাধীন ভারতবর্ষে হয়েছিল 1872 সালে, এবং সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মেও। এবং 1881 থেকে কিন্তু নির্দিষ্ট সময় প্রত্যেক 10 বছর অন্তর এখনো পর্যন্ত এই জনগণনাটা চলছে।
এই জনগণনার ক্ষেত্রে কোন মন্ত্রকের অধীনে জনগণনা হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মন্ত্রকের কথা জিজ্ঞাসা করা হয় পিএসসির ক্ষেত্রে। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই সেন্সাসটা কিন্তু কন্ডাক্ট করছে, এবং কার অধীনে হচ্ছে এটা? রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া এর অধীনে কিন্তু এই সেন্সাসটা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। আচ্ছা, 1951 থেকে যে সেন্সাস করা হচ্ছে সেটা কিন্তু 1948 সালের সেন্সাস অফ ইন্ডিয়া অ্যাক্ট, খুব গুরুত্বপূর্ণ। 1948-এর সেন্সাস অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেন্সাস অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে কত? 1948-এ। সেই অনুযায়ী কিন্তু 1951 থেকে সেন্সাসটা করা হয়, এবং প্রতি 10 বছর অন্তর হচ্ছে। 2011-তে যেটা হয়েছিল সেটা ছিল 15th সেন্সাস, 15th। আচ্ছা, এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এ বুলেট থ্রু অ্যান আইল্যান্ড শার্ট, মেগা সিটি প্ল্যান ফর লিটল আন্দামান। তো লিটল আন্দামানে কিন্তু একটা মেগা সিটি প্ল্যান করা হচ্ছে, এটা বলা রয়েছে। আর কি বলা হচ্ছে? এই প্ল্যান ফর দ্য এস্টাবলিশমেন্ট সাস্টেনেবল অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য 680 স্কোয়ার কিলোমিটার ফ্রাজাইল লিটল আন্দামান আইল্যান্ড ইন দ্য আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ হ্যাজ রেইজ দ্য অ্যালার্ম অ্যামং কনজারভেশনিস্ট। তো এখানে 680 স্কোয়ার কিলোমিটারের একটা প্রজেক্টের কথা বলা হচ্ছে, যেটা কিনা হবে লিটল আন্দামানের ক্ষেত্রে, এবং সেখানে কি কি করা হবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ লিটল আন্দামান আইল্যান্ড ভিশন ডকুমেন্ট is the Niti Ayog's proposal to leverage the strategic location and natural features of the island. তো নীতি আয়োগের এটা কিন্তু প্রপোজাল, নামটা কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ লিটল আন্দামান আইল্যান্ড ভিশন ডকুমেন্ট। This the vision says will be done by the building a new greenfield coastal city. গ্রিনফিল্ড একটা কোস্টাল সিটি তৈরি করা হবে এখানে, দেয়ার দ্যাট উইল বি ডেভেলপড অ্যাজ আ ফ্রি ট্রেড জোন, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা ফ্রি ট্রেড জোন গড়ে তোলা হবে, অ্যান্ড উইল কমপ্লিট উইথ দ্য সিঙ্গাপুর অ্যান্ড হংকং, সিঙ্গাপুর হংকংয়ের মতো, যেটা একটা এদেরকে কম্পিটিশন তৈরি হবে, এতটাই সেখানে মানটা উন্নত করা হবে, এরকম বলা হচ্ছে। তো এখানে 3টে জোন থাকবে, জোন 1, জোন 2, জোন 3, অনেক কিছু ডিটেলস রয়েছে। আমাদের মূল যেটা উদ্দেশ্য হবে এখানে কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডের কথা বলা হচ্ছে, বিভিন্ন ম্যাপ বেস যে কোয়েশ্চেন আছে তার জন্য আমাদের কিন্তু চলে যেতে হবে সরাসরি ম্যাপে। তো আমরা এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানচিত্রে চলে এসেছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, এবং এখানে কিন্তু অনেকগুলো দ্বীপপুঞ্জের সমষ্টি রয়েছে। প্রথমে কি রয়েছে? একবারে নর্থ থেকে যদি শুরু করি, নর্থ আন্দামান, তারপর রয়েছে মিডল আন্দামান, তারপর রয়েছে সাউথ আন্দামান, এবং আন্দামান নিকোবরের যে রাজধানী সেটা রয়েছে সাউথ আন্দামানের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, এখানে নর্থ, মিডল, সাউথ কমপ্লিট হওয়ার পর শুরু হচ্ছে ডানকান প্যাসেজ, এবং তারপরে রয়েছে লিটল আন্দামান। লিটল আন্দামানের কথা বলা হচ্ছিল এখানে, এখানে কিন্তু ডেভেলপমেন্টাল যে সিটিটা তৈরি করা হবে, ফ্রি ট্রেড জোন তৈরি করা হবে, সেটা কিন্তু লিটল আন্দামানের কথা বলা হচ্ছিল, এবং এটা সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডানকান প্যাসেজ রয়েছে সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে। লিটল আন্দামানের পরে কিন্তু আবার রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ, এবং সেখানে কি রয়েছে? কার নিকোবর। লিটল আন্দামান এবং কার নিকোবরের মধ্যে পড়ছে 10 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ 10 ডিগ্রি অক্ষরেখাটা কিন্তু এর উপর দিয়ে গিয়েছে, এর মাঝখান দিয়ে গিয়েছে লিটল আন্দামান এবং কার নিকোবরের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ। এরপরে একেবারে দক্ষিণে রয়েছে কিন্তু গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর রয়েছে একেবারে দক্ষিণে, এবং এখানে ইন্দিরা পয়েন্ট রয়েছে, ভারতবর্ষের যে সর্বদক্ষিণে অবস্থিত বিন্দু সেটা রয়েছে কিন্তু গ্রেট নিকোবর। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গা থেকে এখানে প্রশ্ন তৈরি হতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই যে স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপ, যেটা নামকরণ করা হয়েছে, যার পূর্বে নাম ছিল হ্যাভলক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, এবং শহীদ দ্বীপের যেটা পূর্ব নাম ছিল নীল আইল্যান্ড, এবং রস আইল্যান্ড, এখানে রয়েছে রস আইল্যান্ড, যেটাকে কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামকরণ করা হয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন সিকোয়েন্স জিজ্ঞাসা করা হতে পারে, কোনটা নর্থে রয়েছে কোনটা সাউথে রয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তো উপর থেকে যদি দেখি আমরা, উপরে রয়েছে স্বরাজ, তারপরে শহীদ, এবং তার নিচে রয়েছে কিন্তু রস আইল্যান্ড। খুব গুরুত্বপূর্ণ, তিনটেই আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং এই যে সিকোয়েন্সটা নর্থ আইল্যান্ড, নর্থ আন্দামান থেকে শুরু করে একেবারে গ্রেট নিকোবর পর্যন্ত যে সিকোয়েন্স, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জানতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে সেন্টিনেল
আইল্যান্ড, যেখানে কিন্তু সেন্টিনেল থাকে। আন্দামান দ্বীপপুঞ্জে প্রচুর কিন্তু আদিবাসীরা বসবাস করেন, তো এখানে সেন্টিনেলদের বসবাস রয়েছে। এছাড়াও আরও অন্যান্য রয়েছে অনেক ডিটেলসে, এখানে কিন্তু খুব বেশি ডিটেলসে আমি যাচ্ছি না। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাপ স্টাডিটা আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। এরপরে আমরা নেক্সট নিউজে চলে যাব। এরপর এখানে বলা হচ্ছে এনপিআর এর কথা, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এনআরসি এবং এনপিআর এর মধ্যে কিন্তু একটু তফাৎ রয়েছে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এখানে কিন্তু যেমন সিটিজেনরা আসছেন, ভারতবর্ষে যারা নাগরিক তারা আসছেন, তাছাড়াও কিন্তু যারা 6 মাস, বিগত 6 মাস ভারতবর্ষে বসবাস করছেন, বা এমন মানুষ যারা পরবর্তী 6 মাস ভারতবর্ষে থাকার জন্য ভাবনা চিন্তা করেছেন, তাদেরকেও কিন্তু এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মধ্যে তাদেরকেও ধরা হচ্ছে। এনআরসির মধ্যে কিন্তু শুধুমাত্র সিটিজেনরা আসছেন, আর এনপিআর এর মধ্যে কিন্তু সিটিজেন ছাড়াও আরও যারা 6 মাস বসবাস করছেন ভারতবর্ষে, তাদেরও কিন্তু এখানে ধরা হচ্ছে। তো এখানে বিভিন্ন ডেট দেওয়া রয়েছে, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ নয়। এনপিআর বিষয়টা আমাদের জানতে হবে। এরপর বিভিন্ন নিউজ রয়েছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে ইরানিয়ান ভিজিটার্স কাম আন্ডার স্ক্রুটিনি। তো এখানে আমরা জানি যে কিছুদিন আগে ইসরায়েল এর এম্বাসির কাছে নিউ দিল্লিতে কিন্তু একটা ব্লাস্ট হয়েছিল। সেটা খুব বেশি বড় পরিমাণ ছিল না, কিন্তু একটা ব্লাস্ট হয়েছিল, এবং পরবর্তী সময় সেটা সেই সম্পর্কে বিভিন্ন ইনভেস্টিগেশন কিন্তু চলছে। তো যাই হোক, ইরানিয়ান ভিজিটার এখানে কথা বলা হয়েছে, কিন্তু মূলত আমাদের যেটা এখানে থেকে জানতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষ এবং ইসরায়েলের যে রিলেশনশিপ রয়েছে সেটা। তো প্রথমে আমরা দেখে নেব ইসরায়েলের লোকেশনটা, এর ম্যাপটা। ম্যাপ সম্পর্কে সবসময় আমাদের সচেতন থাকতে হবে, তারপরে আমরা রিলেশনটা সম্পর্কে জানব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমধ্য সাগরের তীরে ইসরায়েল মানচিত্রটা এরকম ধরনের। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্বে রয়েছে ইজিপ্ট, জর্ডন, এখানে কিন্তু লোহিত সাগরের সাথে কিন্তু সংযোগ রয়েছে। তো প্রশ্নে জিজ্ঞাসা করা হতে পারে, রেড সির সাথে কিন্তু সংযোগ রয়েছে। ডান দিকে রয়েছে জর্ডন, তার উপরে সিরিয়া, এবং উপরে রয়েছে লেবানন, এবং ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে কতগুলো এলাকা রয়েছে, গাজা স্ট্রিপ, এখানে গোলেন হাইট, এগুলো কিন্তু ইসরায়েল এর দখলীকৃত এলাকা, খুব গুরুত্বপূর্ণ। সিরিয়ার এই অংশটা গোলেন হাইট এবং গাজা স্ট্রিপ। তো আর এখানে রয়েছে ডেড সি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর জর্ডনের সাথে যে সীমারেখাটা রয়েছে সেখানে কিন্তু জর্ডন রিভার এখান দিয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। ইসরায়েল এবং এর পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে তাদের সাথে রিলেশন, তাদের সাথে কোন দিকে কোন দেশটা রয়েছে, এবং ভূমধ্য সাগরের সাথেও এখানে রয়েছে, এবং বাকি যে অংশগুলো কোথায় কোনটা পড়ছে সেটাও কিন্তু আমাদের এখানে জানতে হবে। তো এরপরে আমরা নিউজের ডিটেলসে চলে যাব। তো এখানে যে ব্লাস্টটা হয়েছিল সেটা হয়েছিল 29 জানুয়ারি। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতবর্ষের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, যে কূটনৈতিক সম্পর্ক, সেটা কিন্তু 1992 থেকে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বলা যায়। এর আগে সেই ধরনের গুরুত্বপূর্ণ খুব একটা ছিল না ইসরায়েল ভারতের সম্পর্ক, কিন্তু 1992 থেকে একেবারে যেটা 29 সাল কিন্তু পূর্ণ হচ্ছে এবছর, এই জানুয়ারি 29-এ, সেই দিনে কিন্তু ব্লাস্টটা হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই জন্য এটা হয়ে যাচ্ছে। তো আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলে ভারতবর্ষ এবং ইসরায়েলেরা কিন্তু 1 বছরের ব্যবধানে কিন্তু ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছিল, এবং তারপরেও কিন্তু ভারতবর্ষ ইসরায়েলের রাস্তাটা একটু আলাদাই ছিল, কারণ ভারতবর্ষ নির্জোট আন্দোলনের সাথে চলে যাচ্ছে, এবং আরব রাশিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্কটা একটু বেশি মজবুত ছিল। আর ইসরায়েলের যে সম্পর্ক সেটা কিন্তু ছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ ন্যাটো এবং ইউএসের সাথে। পরবর্তী সময় 1965-তে কিন্তু ভারতের সঙ্গে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965-তে, তখন কিন্তু কামান সরবরাহ করেছিল ইসরায়েল। তার পরবর্তী সময়ে যখন ঠান্ডা লড়াই কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু ধীরে ধীরে ভারত এবং ইসরায়েল সম্পর্কটা আরও বেশি ভালো হয়ে যাচ্ছে। 1999-তে আমরা জানি কার্গিল যুদ্ধে অস্ত্রশস্ত্র প্রদান করেছিল, এই সময় ভুজ ভূমিকম্পের সময় বিভিন্ন সাহায্য প্রদান করেছিল। এরকম নানান ধরনের গুরুত্বপূর্ণ টাই কিন্তু আমাদের সাথে বিভিন্ন সময়তেই কিন্তু ইসরায়েলের ছিল। সবচেয়ে ভালো সম্পর্ক হতে শুরু করে 2000
2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি ভালো হয়ে যায় এবং সেখানে বিভিন্ন ধরনের ডিফেন্স, তাছাড়াও অর্থনৈতিক এবং বিভিন্ন প্রযুক্তিগত যে সম্পর্ক সেটা কিন্তু আরও বেশি দৃঢ় হয়েছে। তো এই সম্পর্কে ডিটেলসে তোমাদের যদি লেখা প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু পিডিএফটা তোমাদের দিয়ে দেবো ইন্ডিয়া ইসরায়েল রিলেশনশিপ, এবং প্রত্যেকটা লেখা কিন্তু বাংলাতে হবে। ডিটেলস কিন্তু সেখানে থাকবে ইন্ডিয়া ইসরায়েল রিলেশনশিপ, এবং এটা কিন্তু বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী, কারণ চীন পাকিস্তানের সাথে যুদ্ধের আবহ কিন্তু বিভিন্ন সময়তেই চলছে। আমরা জানি চীনের সাথে ভারতবর্ষের বর্তমান কী সমস্যা রয়েছে, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু ইসরায়েলের সাথে আরও বেশি বন্ধুত্বপূর্ণ, এবং ইসরায়েল কিন্তু আমাদের একটা বড় ডিফেন্স সাপ্লায়ার এর মধ্যে পড়ে। রাশিয়া এবং আমেরিকার পরে ইসরায়েল কিন্তু বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে, যে আমাদের এই যুদ্ধের যে বিভিন্ন অস্ত্রশস্ত্র সেখান থেকে আমরা কিন্তু ইসরায়েলের থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে থাকি। তো সেই সমস্ত কারণে কিন্তু ইসরায়েলের সাথে ভারতবর্ষের সম্পর্ক বর্তমানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন, ডিটেলসে জানা প্রয়োজন। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন হয়। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্ডিয়া ডেলিভার 2 ক্রেনস ফর চাবাহার। চাবাহার এখানে 2টো ক্রেন এখানে কিন্তু ভারতবর্ষ থেকে চাবাহার পোর্টে যাচ্ছে। তো চাবাহার সম্পর্কে আমাদের ডিটেলসে খুব গুরুত্বপূর্ণ চাবাহার পোর্ট, সেটা সম্পর্কে প্রথমে আমরা মানচিত্রে দেখে নেব চাবাহার পোর্ট কোথায় অবস্থিত, তারপরে আমরা ডিটেলস আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের পশ্চিম অংশ, এবং এইখানে রয়েছে চাবাহার পোর্ট, গলফ অফ ওমানের কাছাকাছি, আরব সাগরের উপরে, এবং এটা হচ্ছে ইরান। চাবাহার পোর্ট এটা কিন্তু ভারতবর্ষের সহযোগিতায় ইরানে তৈরি হচ্ছে, এবং যেটা কিনা কি করবে, ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক ইরানের তো বটেই, তার সাথে কিন্তু আফগানিস্তানে ডেলারাম পর্যন্ত এখানে কিন্তু একটা সংযোগ তৈরি হচ্ছে, যেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য আরও বেশি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখানে রয়েছে চাবাহার পোর্ট, এবং চীনের সহায়তায় পাকিস্তানে কিন্তু এখানে রয়েছে গোয়াদার পোর্ট, খুব গুরুত্বপূর্ণ এখানে এই পোর্টের উপর দৃষ্টি রাখা, এবং আরও বিভিন্ন বিষয়ে এখানে কিন্তু অনেক বেশি সুবিধা পাওয়া যাবে চাবাহার পোর্টের জন্য। তো এরপর আমরা দেখে নেব নিউজে কী বলা হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাবাহারের সাথে জাহিদান রেলপথে যে যোগাযোগ ব্যবস্থা, তার জন্য ইতিপূর্বেই কিন্তু ইরান থেকে রেল ইঞ্জিন এবং বিভিন্ন সরঞ্জাম চেয়ে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। মাঝে কিছু সময়ের জন্য এখানে কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, কিন্তু বর্তমানে আবার এই চাবাহার পোর্টের কাজকর্ম কিন্তু শুরু হয়েছে, তার জন্যই এই 2টো ক্রেন এখানে গিয়েছে কাজের জন্য। তো এরপর হল কমপ্লিট সুখোই অর্ডার লাস্ট 2 জেটস টু রোল আউট সুন। তো সুখোই এর যে অর্ডার ছিল হলের কাছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তারা কিন্তু এই অর্ডারটা কমপ্লিট করে ফেলেছে। এটা কিন্তু খুব দ্রুত তারা নিয়ে আসছে বাজারে। আচ্ছা, এখানে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এখানে রয়েছে, যেগুলো নিয়ে ডিটেলস আলোচনা আমি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যদি তোমাদের এখানে ডিটেলস প্রয়োজন হয় এবং পিডিএফ প্রয়োজন হয় বাংলাতে ডিটেলসে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেখান থেকে আমি কিন্তু তার পরবর্তী সময়ে এখানে বিভিন্ন যে ইকোনমি রিলেটেড বিষয় রয়েছে এবং আর্টিকেলস যেগুলো আরও ডিটেলসে রয়েছে, এডিটোরিয়াল যেগুলো রয়েছে সেই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। ফার্ম ল নিয়ে এখানে বলা রয়েছে, ভালো খারাপ দিক নিয়ে বলা রয়েছে, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। এর মধ্যে সেখানে রয়েছে গান্ধীজির ব্যাপারে কিছু কথা বলা রয়েছে, গ্রোথ উইথ ইনইকুয়ালিটির কথা বলা রয়েছে, অসাম্যের কথা বলা রয়েছে। এই সম্পর্কে ডিটেলসে আলোচনা কিন্তু আমি পরবর্তী সময় থেকে সময় আমি কিন্তু করতে থাকবো। তোমরা যদি চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করো, তোমাদের এই কমেন্ট থেকে আমি উদ্বুদ্ধ হয়ে কিন্তু পরবর্তী স্টেপ নেব। তো এই অংশটা আমি কিন্তু এখানে শেষ করছি। নেক্সট দিন আমি তোমরা কমেন্ট করার পর অবশ্যই ডিটেলসে পরবর্তী যে সমস্ত নিউজ রয়েছে এবং ইকোনমি রিলেটেড, আজকে বাজেট এসছে, পরবর্তী সময়ে এর আগে ইকোনমিক সার্ভে রয়েছে, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।